আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সহশরিকরা যদি আপোষ বন্টননামা দলিল করতে না চায়, তাহলে আপনার সম্পত্তি আপনি কিভাবে ফিরে পাবেন, কিভাবে আপনি ব্যক্তি মালিকানা অর্জন করবেন, এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায়, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে প্রায়ই দেখা যায় যে পৈতৃক সম্পত্তি যখন আপোষ বন্টননামা দলিল করার কথা বলা হয়, তখন অনেক সহশরিকরাই বিরোধিতা করে বসেন। এই বিরোধিতা করার অনেক কারণ রয়েছে। এই কারণ নিয়ে কথা বলার আগে আমি এই কেন আপোষ বন্টননামা দলিল করতে হয় সেই বিষয়টি নিয়ে একটা আলোচনা করি। যখন বাবা মা এই পৃথিবীতে কিছু সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন, অর্থাৎ বাবার মৃত্যুর পরে বা মায়ের মৃত্যুর পরে তারা যে সম্পত্তি রেখে যায়, সেই পৈতৃক সম্পত্তিতে তার রেখে যাওয়া যে সন্তানরা থাকে, পুত্র সন্তান, কন্যা সন্তান, তারা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে তারা অধিকার রাখেন এই বাবার রেখে যাওয়া সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য বা মালিকানা পাওয়ার জন্য। এই সম্পত্তিটা যত সময় পর্যন্ত আপোষ বন্টননামা দলিল অথবা ভাগ বাটোয়ারা করে নিজ নিজ নামে সন্তানরা নিয়ে ভূমি মন্ত্রণালয় কর্তৃক যে সংশ্লিষ্ট বিভাগ, ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, এসিল্যান্ড অফিস থেকে নামজারি না করবে, তত সময় পর্যন্ত এই মৃত ব্যক্তির সম্পত্তি অবিভক্ত সম্পত্তি হিসাবেই কিন্তু থেকে যাবে। এই অবিভক্ত সম্পত্তি বিভক্ত করার জন্য সরকার যে আইন বা যে বিধি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, এই বিধিটা হচ্ছে এরকম যে আপোষ বন্টননামা দলিলটি বাধ্যতামূলক করা হয়েছে। আর এই আপোষ বন্টননামা দলিলটি বাধ্যতামূলক করার ফলে দেখা যাবে যে বিজ্ঞ আদালতে মামলার জট অনেকটা কমে গেছে। 2004 সালের আগে এই আপোষ বন্টননামা দলিলের তেমন একটি গুরুত্ব ছিল না, যার ফলে আমাদের দেশে বিজ্ঞ আদালতে যে সমস্ত মামলা হয়ে থাকে তার 70 থেকে 75% মামলাই হচ্ছে এই জমি সংক্রান্ত থেকেই উৎপত্তি। কারণ জমি সংক্রান্ত বিষয়ে দেওয়ানি আদালতে মকদ্দমা হলেও এই জমি সংক্রান্ত বিষয় যখন মারামারি, হানাহানি, খুনাখুনি হয়, তখন এই সম্পত্তির সেই মারামারির জের ধরে ফৌজদারি আদালতেও কিন্তু মকদ্দমা হয়, যার ফলে আদালতে মামলার জটটি অনেক বেড়ে যায়। এই আপোষ বন্টননামা দলিল করার পরে দেখা যায় কিছুটা হলেও আদালতে মামলার জটটি কমে যায়, বিশেষ করে ফৌজদারি আদালতে। কিন্তু আমাদের সমাজে কিছু ভাই বন্ধুরা আছে, তারা তাদের নিজেদের অংশীদারদের, সহশরিকদের দুর্বলতা পেয়ে তাদেরকে আপোষ বন্টননামা দলিল করে দিতে চান না। যেমন কোনো ভাই বেরাদার যখন প্রবাসে থাকে, কোনো বোন যখন প্রবাসে থাকে, ভাই প্রবাসে থাকে, এই প্রবাসে থাকার ফলে এই বাবার রেখে যাওয়া যে বাস্তবিটা বা যে সম্পত্তিতে অন্য সহশরিকরা অবস্থান করে বা বসবাস করে, তারা আপোষ বন্টননামা করার জন্য অনেকেই বিরোধিতা করে। আমি সবার কথা বলছি না, অনেকেই বিরোধিতা করে। তারা মনে করে যে ভাই বিদেশে থাকে, বোন বিদেশে থাকে, আপোষ বন্টননামা দলিল করে দিলে এই সম্পত্তি তাদের ব্যক্তি মালিকানায় চলে যাবে, তারা এই সম্পত্তিতে অন্য কাউকে বসাবে, এই সম্পত্তি বিক্রি করে দেবে, এই সম্পত্তিতে অট্টালিকা তৈরি করবে, ইত্যাদি ইত্যাদি, ভাড়াটে বসায় দেবে। সেই জন্য কি করে, তারা এই আপোষ বন্টননামা দলিল করতে তারা কিন্তু এগিয়ে আসে না বা কোনো সাহায্য সহযোগিতা করে না। তারা আরও একটি বিষয় জানে যে এই ভাই বোন বিদেশ থেকে আসছে 2 মাসের ছুটি নিয়ে, 3 মাসের ছুটি নিয়ে, তাদেরকে যে কোনোভাবে বুঝায় যদি বিরোধিতা করা যায়, তাহলে তারা আবার তাদের কর্মস্থল প্রবাসে চলে যাবে। এর সাথে আবার যোগ হয় এই মহল্লায় যারা থাকে, গ্রাম্য অঞ্চলে যারা থাকে, কিছু দুষ্কৃতিকারী, খারাপ চরিত্রের মানুষ, তারা আবার তাদেরকে কিন্তু সায় দেয় যে কিছুদিন এদিক দিয়ে ঘোরাঘুরি করো, তারপরে দেখা যাবে যে তারা তো বিদেশ চলে যাবে, আর এটা করা লাগবে না। কিন্তু এরকম যাদের হয়ে থাকে,
যে ভাই বিদেশে আছে, বোন বিদেশে আছে, ভাই নিজ জেলা থেকে অন্য জেলায় চাকরি করে, নিজের এলাকায় আসতে পারে না, জমি থেকে অনেক দূরে থাকে, তাদের আপোষ বন্টননামা নিয়ে তারা এই টালবাহানা করে, তড়িঘড়ি করে, যার কারণে এই আপোষ বন্টননামা দলিল করতে তারা বিরোধিতা করে। কিন্তু অবিভক্ত সম্পত্তি যত সময় পর্যন্ত এই আপোষ বন্টননামা দলিল না করবে তত সময় পর্যন্ত অবিভক্ত সম্পত্তি অবিভক্তই থেকে যাবে। এখন আপোষ বন্টননামা দলিল করলে সবার জন্যই কিন্তু সুবিধা। কি কারণে সুবিধা? মৃত ব্যক্তি যদি 10টি দাগে যদি সম্পত্তি রেখে যায়, তাহলে এই 10টি দাগেই কিন্তু যদি 10 জন ওয়ারিশও যদি থাকে, তাহলে এই 10 জন ওয়ারিশ আপোষে বসে নিজেদের মতামতের ভিত্তিতে তারা কিন্তু এক জায়গা থেকে সম্পত্তিটা যদি নিতে পারে। যেমন 10টি দাগে যদি 20% জমি থাকে আর 10 জন ওয়ারিশ থাকে, তাহলে 2% করে সম্পত্তি এভারেজ পায়। তা 10টি দাগে যদি 2% জমি পাইতে যায়, তাহলে কতটুকু সম্পত্তি পায়? তাহলে যদি আপোষে যদি নাই, তাহলে একটি দাগ থেকেই 2% সম্পত্তি নিলে ওই ব্যক্তি এই 2% সম্পত্তির উপরে তিনি একটি ঘর করে কিন্তু তিনি বসবাস করতে পারবেন। এই যে আপোষ বন্টননামা দলিল করার সর্বনিম্ন একটি পদ্ধতি, যে 10% বা 20% জমির উদাহরণ দিলাম। এখন যদি 20 বিঘা সম্পত্তি হয়, তাহলেও কিন্তু একটি দাগ থেকে সে 2 বিঘা সম্পত্তি নিলে তার চাষাবাদ করতে সুবিধা হবে, তার বাগান বাড়ি করতে সুবিধা হবে, তার বাড়িঘর করতে সুবিধা হবে, খোলামালা একটা বাড়ি করতে পারবে। এই যে আপোষ সে যে বিষয়টা হচ্ছে, বোন এক জায়গা থেকে চাইছে, তাকে সেখান থেকে দেওয়া হয়েছে, ভাই এক জায়গা থেকে চাইছে, তাকে সেখান থেকে দেওয়া হয়েছে। এখন আসা যাক সামনে পিছনে মাঝখানে। সামনে পিছনে মাঝখানে, সেখানে যদি সামনের জায়গার যদি মান অনেক উন্নত হয়ে থাকে, তার যদি চড়া মূল্য হয়ে থাকে, সেখানে যদি এক ভাই যেতে চায়, আর এক ভাই ছাড় দিয়ে যদি মাঝখানে আসে বা পিছনে যায়, তাহলে মূল্য হিসাব করেও কিন্তু আপোষে কিন্তু এই সম্পত্তিটা কম বেশি করে এক ভাইকে রাস্তার পাশে দিয়ে আর এক ভাই যখন ভিতরে নেবে সে আর একটু বেশি নিয়ে তারা যদি একটি আপোষ বন্টননামা দলিল করে, সেখানে আইন তাদেরকে বাধা দিবে না, সরকারি সংশ্লিষ্ট বিভাগও কিন্তু তাকে দেখে বাধা দেবে না। কিন্তু এই জিনিসটা করতে চায় না কিছু লোক, আর না করার ফলে এই বিষয়টি সবসময় স্থবির হয়ে পড়ে, একদম স্থগিত থাকে, চুপচাপ থাকে। যারা বসবাস করতেছে তারাই বসবাস করে। এতে করে সুবিধা হচ্ছে যারা বসবাস করে তারাই কিন্তু এই সুবিধাটা ভোগ করে, কিন্তু যারা বসবাস করে না তারা ক্ষতিগ্রস্ত হয়। এর জন্য যে সহজ পদ্ধতি, সেই সহজ পদ্ধতিটি হচ্ছে এই পৈতৃক সম্পত্তির যে কাগজপত্র আছে, যদি ক্রয় সূত্রে বাবা মালিক থাকে বা ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়ে থাকে, ধারাবাহিক খতিয়ানগুলি এবং দলিল সহ বায়া দলিল এগুলি একত্রীকরণ করবেন যারা এইভাবে বঞ্চিত আছেন। একত্রিত করে তারপরে আপনারা ইউনিয়ন পরিষদ থেকে আপনারা কি করবেন? ওয়ারিশ কায়েম সনদ নেবেন। এই ওয়ারিশ কায়েম সনদ এবং কাগজপত্র এই সব কিছু নিয়ে সরাসরি আপনারা তহসিল অফিসে চলে যাবেন, অর্থাৎ ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবেন। আমি কিছুদিন আগেও কিন্তু একটি কাজ করে দিছি। যাই হোক, আমি নিজের কথাই বলি যে আমার নিজের কাজে আমি করছি, যে সরাসরি গিয়ে সেখানে তহসিল অফিসে গিয়ে কাগজপত্র দিবেন, ফারাইজ মোতাবেক, হিস্সা মোতাবেক প্রত্যেকটি দাগ ধরে তহসিলদারের, সহকারী তহসিলদার বা তহসিলদার যে খাজনা নেয়, তিনি একদম সরাসরি আপনার প্রত্যেক দাগ থেকে আপনি কতটুক সম্পত্তি পাবেন। আপনি যদি এক দাগে 5% সম্পত্তি পান, আপনার বাবা যদি 5টি দাগ রেখে যায়, তাহলে 5টি দাগে আপনি এক দাগে 5% পেয়েছেন, আর এক দাগে 3% পেয়েছেন, আর এক দাগে 2% পেয়েছেন, আর এক দাগে 10% পেয়েছেন, আর এক দাগে 1 বিঘা পেয়েছেন। এই সব কিছু হিসাব করে টোটাল কত শতাংশ সম্পত্তি পেয়েছেন, এই সম্পত্তির কতটুকু খাজনা আসছে, এই খাজনাটি আপনি তহসিল অফিসে জমা দিয়ে দেবেন। জমা দেওয়ার পরে এইখান থেকে যে আপনার দাখিলা বা ভূমি উন্নয়ন করের যে রিসিপ্টটা দেবে, এইটি সহ আপনার বাবার যে কাগজপত্রগুলি আছে, এই সকল কাগজপত্র নিয়ে আপনি সরাসরি অনলাইনে আপনি ইনামজারি করবেন। ইনামজারি করার জন্য আবেদন করবেন। দেখবেন আবেদন করলে আপনার এই ইনামজারিটি মঞ্জুর হবে, আপনার নামে নামজারিটি হয়ে যাবে। কেন হবে জানেন? হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আপনি যে সম্পত্তিটুকু নিছেন, সেই সম্পত্তিটুক আপনি প্রত্যেক দাগে দাগে নিয়েছেন। আপনি যেই দাগে যতটুক হিস্সা মোতাবেক পাওয়ার কথা, ঠিক ততটুকেরই খাজনা দিয়ে আপনি কিন্তু নামজারি করে নিয়েছেন। 5টা দাগ থেকে সম্পত্তি পেয়েছেন, 5টা দাগেই কিন্তু আপনি একদম আইন মোতাবেক আপনি খাজনা দিয়ে আপনি নামজারি করে নিয়েছেন। এই হচ্ছে একটা পদ্ধতি। এতে অসুবিধা হলো একটু যে আপনার প্রত্যেক
দাগে দাগে চলে যেতে হবে। এখানে কিন্তু আপনাকে কেউ বিরোধিতা করতে পারবে না, বাধা দিতে পারবে না। আপনি নামজারি করে আপনার সম্পত্তি আপনি বুঝে নিতে পারবেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে, আপনি যদি আপনার বাবার বাড়ির সম্পত্তিতে যদি আপনি বসবাস করা অবস্থায় থাকেন, তো বসবাসরত অবস্থায় থাকলে আপনি যেই জায়গাতে বসবাস আছেন, আপনি যদি 2% উপরে আপনার বাড়ি থাকে, তাহলে ওই জায়গায় যদি আপনি 3% সম্পত্তি পান, তাহলে আপনি ওই জায়গাটুকু আপনি ছাড়বেন না, সেখানেই আপনি 3% সম্পত্তি আপনি পেয়েছেন। অন্যান্য দাগে আপনি সম্পত্তি পেয়েছেন, সেই সকল সম্পত্তি আপনি আপনার দখলে নিয়ে নেবেন। ভাইদের সাথে কথা বলে, যেহেতু আপনার নামজারি হয়ে গেছে। এখন আসা যাক যে এভাবে যদি আপনি না যান, এভাবে না গিয়ে যদি আপনি আদালতে চলে যান, আদালতেও যদি যান, তাহলেও কিন্তু আপনার ঠিক এই একই পদ্ধতিতেই কিন্তু আপনি সম্পত্তি আপনার নামে আসবে। কিভাবে আসবে? আপনি যখন একজন অ্যাডভোকেট সাহেবকে যাই আপনি বাটোয়ারা মামলার জন্য কাগজপত্র দিবেন, তখন অ্যাডভোকেট সাহেবও কিন্তু এই আদালতে যে প্রেয়ারটি দিবে, যে আর্জিটি করবে, সেটিতে কিন্তু তিনিও ফারায়েজ মোতাবেক কিন্তু সম্পত্তি হিসাব করবে যে আপনি কোন দাগে কতটুকু সম্পত্তি পাবেন। কারণ আর্জিতে তো লিখতে হবে যে আপনি কেন মামলাটি করলেন। তো আপনি যখন মামলার আর্জিতে যখন লেখা হবে যে আপনার মৃত বাবা 10টি দাগে সম্পত্তি রেখে গেছে, কোন দাগে কতটুকু সম্পত্তি রেখে গেছে, ওয়ারিশ কায়েম সনদ সহ সেটা হিসাব করে তিনি যখন আবেদন করবেন, একটা মকদ্দমা করবেন, এই মকদ্দমার ডিগ্রি যখন আপনার কাছে চলে আসবে, ওটিই আপনার জন্য একটি দলিল হয়ে আসবে। আর এই ডিগ্রিটা যখন আপনার কাছে চলে আসবে, এই আদালতের রায় দিয়ে আপনি এই কপি সহ আপনি কিন্তু ওয়ারিশ কায়েম সনদ আর বাবার রেখে যাওয়া যে জমি, সেই জমির কাগজপত্র, এর ফটোকপি সহ যখন আপনি নামজারির জন্য আবেদন করবেন, তখন আপনার এই নামজারিটি কিন্তু হয়ে যাবে। ডানে বামে কোথাও তাকাবে না। এই জন্যই যে এসিল্যান্ড মহোদয় তখন দেখবে যে বিজ্ঞ আদালত থেকে একটি রায় আসছে এবং এই রায়তে তার এই দাগে দাগে সম্পত্তিটি ভাগ করে দিয়েছে। এখানে আপনাকে কিন্তু সাথে সাথে দিবে। তবে এইখানে বলা বাহুল্য যে অনেকেই মনে করে যে মামলায় গেলে তো সময় লাগে অনেক, তাহলে আমি কি করব? ভাই দেখেন, আপনারা যারা প্রশ্ন করেছেন, আপনাদের সবকিছু বুঝতে হবে। আপনার ঘরের ভিতরে বসে আপনার সহশরিকরা আপনার সাথে বিচ্ছাই করতেছে, আপনার সহশরিকরা আপনার সাথে বেইমানি করতেছে, আপনার সহশরিকরা আপনার সম্পত্তি দিতে চাচ্ছে না, আপনিও ওই একই বাড়িতে বসবাস করতেছেন, তারপরও আপনাকে দূরছাই করতেছে। তাহলে এই সমস্যা কে সমাধান করবে? এলাকার মোড়লদেরকে ডাকবেন, তাদের আদেশ নির্দেশও তারা মানে না। কাউন্সিলর মিটিং করলে সেখানে কাউন্সিলরে ডাকবে, কাউন্সিলরও মনে করেন যে সেই সমাধান দিতে পারতেছে না। তাহলে এই সমাধানের সর্বোচ্চ যে জায়গাটি, সেটি হলো সরকারের সংশ্লিষ্ট বিভাগ। দুইটি পদ্ধতি, একটি হচ্ছে তহসিলদারের কাছে গিয়ে এই ফারায়েজ মোতাবেক এরা ভাগ করে নেওয়া, তারপরে নামজারি করে নেবেন এসিল্যান্ডের কাছ থেকে। যদি এটা ব্যর্থ হয়, তাহলে আপনি সরাসরি বাটোয়ারা মামলা দিবেন বিজ্ঞ আদালতে। বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে এখন 2 বছরের ভিতরে আপনার কিন্তু রায় চলে আসবে, বা অতিরিক্ত হলে 2.5 বছর। অনেকে বলে 10 বছর, 20 বছর, 30 বছর লাগে। আসলে কথার কথা, এটা আসল কথা না। কারণ এই জন্য আসল কথা না, আমরা মামলা দিয়ে চুপ করে বসে থাকি। উকিলের কাছে যাই জিজ্ঞাসা করি যে আমার তারিখ কবে, বলে যে আপনার তারিখ 10 তারিখ। আসলে দেখা গেছে আপনার নাম ইউসুফ, উকিলের কাছে আরো 3 ইউসুফের কাগজ আছে, যে কোনো এক ইউসুফের তারিখ আপনাকে বলে দিছে। সেই মিস্টেকের কারণে আপনি তারিখ মোতাবেক হাজির হন নাই। অনেক সময় আপনার নিজের গাফিলতির কারণে আপনি হাজির হচ্ছে না, আপনি যাদেরকে পক্ষ করতেছেন তারা হাজির হচ্ছে না, এই কারণে মামলা কিন্তু দেরি হয়। কিন্তু নিয়ম হচ্ছে, আপনি যখন মামলা দিবেন তখন একদম জায়গা মতো, জায়গা থেকে আপনার যে তারিখ, সেই তারিখটি আপনি সঠিকভাবে নিবেন, এবং পরপর 3 কোর্ট যাওয়ার পরেই কিন্তু আপনি সেটির জাজমেন্ট চাইতে পারেন আপনার অ্যাডভোকেট সাহেবকে দিয়ে, যে আমি 3 কোর্ট হয়ে গেছে, এখন আমার জাজমেন্ট আপনি চান। দ্রুত কিন্তু এই মামলাটির রায় চলে আসবে। কারণ এই ছোটখাটো যে মামলাগুলি, সেইগুলির মামলা কিন্তু খুব সহজে চলে আসে। বিশেষ করে আপোষ বন্টনামা দলিলের রায়টি খুব দ্রুত চলে আসে। অতিরিক্ত হলে 3 বছরের মধ্যে রায় চলে আসবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটা একটু লম্বা হলেও অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন, আজকেও 3-4 জন আমাকে ফোন করে বলেছেন যে এই আপোষ বন্টনামা সহশরিকরা করতে চায় না, এখন কি করা যায়। তো করতে না চাইলে আপনি আইনগত দিক থেকে 100% ব্যবস্থা নিতে পারবেন। কাগজপত্র নিয়ে একজন অ্যাডভোকেট সাহেবের কাছে যাবেন, যিনি সিভিল লয়ার, যিনি দেওয়ানি আদালতে মকদ্দমা করেন, তার কাছে যে একটা মামলা দিয়ে, আপনি তো জমি দখলেই আছেন, অর্থাৎ আপনি তো সে সুবিধা ভোগ করতেছেন, কিন্তু মামলা যদি 3 বছর পরে একটি রায় চলে আসে, আপনার নামে আপনি নামজারি করে ফেলবেন, আপনাকে আর কেউ কিছু করতে পারবে না। আর আপোষ বন্টনামার দলিল করলে আপনি যে কোনো এক জায়গা থেকে সকল সম্পত্তি, অর্থাৎ যে দাগে আপনি যদি 1 বিঘা সম্পত্তি পেয়ে থাকেন, তাহলে 1 দাগ বা 2 দাগের মধ্যে আপনি 1 বিঘা সম্পত্তি নিতে পারবেন। এই জন্য আমার ভিডিওটা যারা দেখবেন, যারা
সহশরিক আছেন তারা চেষ্টা করবেন মামলা মকদ্দমায় না যেয়ে এসিল্যান্ডের কাছে ব্যক্তিগতভাবে না যায়, তহসিলদারের কাছে না যায়, আপনারা ঘরোয়াভাবে বসে আপোষ বন্টন নামা কম বেশি করে সম্পত্তি নিয়ে আপনারা আপোষ বন্টন নামা দলিল করে যার যার দলিলের সার্টিফাইড কপি দিয়ে আপনারা নামজারি করে আপনারা ব্যক্তি মালিকানা অর্জন করে আপনারা সুখে শান্তিতে বসবাস করেন। শুধু শুধু নিজেরা ঝই ঝামেলা করে নিজেদের বাবার রেখে যাওয়া যে সম্পত্তি, পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তির ভিতরে মামলা ঢুকিয়ে আপনারা ভাই বোনদের মধ্যে অসন্তুষ্ট সৃষ্টি করবেন না, অশান্তি সৃষ্টি করবেন না। এক ভাই আর এক ভাইয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করলে এই পৃথিবী থেকে চলে যাবেন একদিন, কিন্তু এই স্মৃতি থেকে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।